ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো চাইলে দেখতে পারো, যারা কম্পিটিটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছো কিংবা ডাব্লিউবিসিএস কিংবা পিএসসি যে কোনো পরীক্ষা দিচ্ছ। তো আমি ডাব্লিউবিসিএস এর যে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার, তো স্ক্যানারের থেকেই বেশ কিছু কোয়েশ্চেন ইংরেজি এবং ইতিহাসের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো শেয়ার করছি তোমাদের সাথে। সেই সেশন অলরেডি শুরু করেছি। এর সাথে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিরও প্র্যাকটিস সেটটা করাবো এবং প্রিভিয়াস ইয়ারটা করিয়েছি জিকেটা। তো আর আজকে আমি ভাবছি যে তোমাদের সাথে একটুখানি এর বাইরেও আমি যেগুলো পড়ি সারাদিনে তার কিছু কিছু অংশ শেয়ার করব, স্টাডি ব্লগ যেটাকে বলে, টুকরো টুকরো অংশ। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা জানো না, এই চ্যানেলে নতুন আসবে, তাদের বলে রাখি যে আমি বেশ কিছু বছর ধরে এই কম্পিটিটিভ এই ফিল্ডে যুক্ত রয়েছি এবং পরীক্ষা দিচ্ছি। বেশ কিছু প্রিলিমস পাস করেছি, যেমন ডাব্লিউবিসিএসসি আমি প্রিলিমস পাস করে বেশ 3-4বার চারবার মতো মেন্স দিয়েছি। এছাড়া অন্যান্য পরীক্ষারও মেন্স দিয়ে এখনো মেন্সের গন্ডি পার করতে পারিনি, আর সেই চেষ্টা চালাচ্ছি এখন। আর বেশ কিছুদিন আগে যে ক্লার্কশিপ হলো তারও মেন্স দিয়েছি। এখন এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি দেবো, আর তার সাথে ডাব্লিউবিসিএসটা তো আমার মেন লক্ষ্য। তো চলো আজকের সেশনটা শুরু করা যাক। তো প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করব সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফোবিয়া। ফোবিয়া কথার অর্থ কি? ফিয়ার, ধরো অনেকের বই পড়ার ভয় থাকে, তাহলে সেটাকে কি বলবো? বিবলিও ফোবিয়া। ফোবিয়া ভয়, যে কোনো কিছুর ভয় রিলেটেড সেটা ফোবিয়া। আবার ম্যানিয়া কি? অবসেশন বা ম্যাডনেস। ধরো অনেকের আছে বই পড়ার প্রতি বই না পড়লে একদিন যেন মনে হয় কেমন পাগল পাগল লাগে। আমারই যেমন জানি না বিষয়টা কি, একটু বই না পড়লে না সারাদিন, শুধু চাকরি পাওয়ার জন্য না, এমনি সারাদিনের জন্য একটু বই না পড়ি তখন মনে হয় কি যে ভালো লাগে না, দিনটা যদি মনে হয় ভালো গেল না, রাতে অন্তত একটুখানি পড়তে হবে বই, এরকম মনে হয়। তো ম্যানিয়া অবসেশন বা ম্যাডনেস কোনো জিনিসের প্রতি। তো এইবারে আমরা আসবো প্রথম থেকে। আর আরেকটা বিষয় বলি, যে যারা এই ধরো তোমার এই যে ওয়ান ওয়ার্ডগুলো পড়বে কিংবা এই ফোবিয়া ম্যানিয়া এগুলো পড়বে, তো এগুলো তো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এসএসসি ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষা তুমি দাও, যেখানে ইংরেজি রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট। তো তারা এসপি বক্সির এই বইটা থেকে পড়তে পারো। আর তো আমি আজকে যে পড়ছি, তো সেটা ছোট ছোট অংশ তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো প্রথমে আমরা পড়বো অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কি? ফিয়ার অফ হাই প্লেসেস। কোনো উঁচু স্থানে উঠতে যদি আমরা ভয় পাই তখন সেটাকে বলবো অ্যাক্রোফোবিয়া। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফিয়ার অফ হাই প্লেসেস বললে সেটাকে বলবে অ্যাক্রোফোবিয়া। এছাড়াও আরেকটা রয়েছে অল্টিফোবিয়া। অল্টিফোবিয়া কিন্তু ফিয়ার অফ অল্টিটিউড, কোনো উঁচু জায়গায় উঠতে যদি আমরা ভয় পাই। ধরো কেউ পাহাড়ে ঘুরতে গেল, তাহলে দার্জিলিংয়ে গেল কিংবা কোথাও পাহাড়ে ঘুরতে গেল, উঁচু জায়গায় উঠতে ভয় পাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো তার অ্যাক্রোফোবিয়া রয়েছে অথবা তার অল্টিফোবিয়া রয়েছে। হলো এগুলো, এই ওয়ার্ডগুলোকে দৈনন্দিন জীবনে আমাদের ইউজ করতে হবে, তবেই মনে থাকবে। নেক্সট হচ্ছে অ্যারোফোবিয়া। অ্যারোফোবিয়া কি? ফিয়ার অফ এয়ার, যার বায়ুর ভয় রয়েছে তাকে বলে অ্যারোফোবিয়া। অ্যারো এয়ার, এভাবে মনে রাখতে পারো। এছাড়া আরেকটা কি, আরেকটা আমার ভালো লাগলো, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া কি? ফিয়ার অফ গেটিং ফ্যাট। কেউ ধরো মোটা হয়ে যাচ্ছে, তো মোটা হওয়ার যে ভয় থাকে, মোটা হয়ে যাবে সেই ভয়ে তারা খাওয়াটা কমিয়ে দিল, এরকম যে ভয়টা, সেটা বলে অ্যানোরেক্সিয়া। এখন আমাদের মেয়েদের বেশিরভাগেরই কিন্তু এই সমস্যাটা রয়েছে, যে মোটা হয়ে যাও সেই ভয় আর খেতে চায় না ঠিক মতো, তো এটাকে বলবে অ্যানোরেক্সিয়া। হলো এবার নেক্সট হচ্ছে অ্যান্ড্রোফোবিয়া। অ্যান্ড্রোফোবিয়া ফিয়ার অফ মেলস। অনেকের দেখবে যে পুরুষদের প্রতি বড্ড বেশি ভয় থাকে, বলে বাবা ছেলে মানুষ এরকম একটা মিশবো না, ছোটবেলায় এই বিষয়টা কিন্তু অনেকের থাকে, তো সেটাকে বলবে অ্যান্ড্রোফোবিয়া, পুরুষ ভীতি। আর অটোফোবিয়া। অটোফোবিয়া কি? ফিয়ার অফ সলিটিউড, একাকিত্বের ভয়। অটো একা, যে একা থাকতে ভয় পায় সেটাকে বলবে অটোফোবিয়া। এছাড়াও রয়েছে বিবলিওফোবিয়া, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। বিবলিওফোবিয়া ফিয়ার অফ বুকস, যার বইয়ের ভয় আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এসেছে এবং যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার নেক্সট হচ্ছে ক্যাকোফোবিয়া। ক্যাকো কি? ডাব্লিউবিসিএস যেটা গেছে না, ক্যাকোফোনি খুব বাজে শব্দ, কর্কশ শব্দ। ক্যাকোফোবিয়া ফিয়ার অফ আগলিনেস, কোনো কুৎসিত জিনিসের প্রতি ভয় থাকলে সেটাকে বলবো আমরা ক্যাকোফোবিয়া। এছাড়াও রয়েছে ক্যাট্রোফোবিয়া। ক্যাট্রোফোবিয়া ফিয়ার অফ ডক্টরস, ধরো যাদের ডক্টরদের প্রতি ভয়, আমার যেমন রয়েছে ক্যাট্রোফোবিয়া রয়েছে, ডাক্তার আমি যাই হোক না কেন ডাক্তারের কাছে যাবো না, এরকম একটা বিষয়, তো সেটা হচ্ছে ক্যাট্রোফোবিয়া। এছাড়াও কি রয়েছে? এছাড়াও রয়েছে যেমন ধরো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া কি? ফিয়ার অফ ডগস, যাদের কুকুরদের প্রতি ভয়, কুকুর দেখলেই যেন ভয় লাগে। আমার যেমন এটা রয়েছে, কুকুরদের খাবার দেবো, দূর থেকে সব করবো, কিন্তু অনেকে আছে না কুকুর বাড়িতে আনে পোষায়, বিষয়টা এগুলো আমি অত ভয় লাগে আর কি। দূর থেকে কুকুরদের খাবার দেবো, সব করবো কোনো সমস্যা হলে,
কিন্তু মানে কাছে গিয়ে মানে কুকুরদের যে একদম ডিরেক্ট করা সেটা আমি পারি না। তো সেটা বলবো যে মানে ভয় লাগে, অনেকে তো আরো বেশি ভয় লাগে, মানে কুকুর সামনে আসলেই মনে হয় যেটা আমার বাবার ছিল, ওটা হচ্ছে সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া মানে ফিয়ার অফ ডগস, খুব ইম্পর্টেন্ট। এছাড়াও রয়েছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, মানে যার ধরো খুব মানে কনফাইন্ড প্লেসেস বা বদ্ধ জায়গার প্রতি যার ভয় আছে সেটাকে বলবো হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া হলো। এছাড়া আরো মোস্ট ইম্পর্টেন্ট যে ফোবিয়াগুলো আছে, যেমন ধরো এন্টমোফোবিয়া রয়েছে, ফিয়ার অফ ইনসেক্টস, মানে ইনসেক্ট দেখলে বা এন্টমোলজি বলা হয়, স্টাডি অফ ইনসেক্টস, ভীষণ ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। এন্টমো মানে ইনসেক্টস এর ভয়, পোকামাকড়ের যার ভয় থাকে এন্টমোফোবিয়া বলবো। এছাড়াও গ্যামোফোবিয়া, গ্যামো মানে গ্যামেট, ভয় লাগে, মানে ফিয়ার অফ ম্যারেজ, যার মানে বিয়ে দেখলেই ভয় লাগে যে না বাবা বিয়ে করবো না, এরকম একটা বিষয়। গ্যামোফোবিয়া মানে কি, গ্যামোফোবিয়া মানে ফিয়ার অফ ম্যারেজ, মানে যার বিবাহ ভীতি রয়েছে হলো। এছাড়াও আরো অনেক মোস্ট ইম্পর্টেন্ট ফোবিয়া রয়েছে, যেমন হেমাটোফোবিয়া। হেমাটোফোবিয়া মানে ফিয়ার অফ ব্লাড, মানে যার রক্ত ভীতি, রক্ত দেখলেই হেমাটোলজি মানে ব্লাড রিলেটেড স্টাডি এরকম আছে। তারপরে হচ্ছে আরো অনেক রকমের ফোবিয়া, যেমন ক্লেপ্টোফোবিয়া, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ক্লেপ্টো মানেই হচ্ছে চুরি, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে যাদের ধরো না চুরি করতে কোনো কিছু, এটা তাদের হ্যাবিট, মানে দেখলেই চুরি করতে ইচ্ছে করে, এরকম একটা বিষয়। ক্লেপ্টোফোবিয়া মানে ফিয়ার অফ স্টিলিং বা থিপস, মানে চুরি বা চোরের ভয়, সেটা হচ্ছে ক্লেপ্টোফোবিয়া, মোস্ট ইম্পর্টেন্ট। আর ক্লেপ্টোম্যানিয়া এটাও আসে। ক্লেপ্টোম্যানিয়া মানে কম্পালসিভ ডিজায়ার টু স্টিল, মানে চুরি করতেই হবে জিনিস দেখলে, এরকম একটা ভয় আছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে আমরা ক্লেপ্টোম্যানিয়া হলো। তো এই যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু আমি তোমাদের সাথে কিন্তু আজকে কি শেয়ার করলাম বলো তো, ওই যে ওয়ান ওয়ার্ড যেগুলো হয় সেগুলো মানে শেয়ার করলাম, যেগুলো আমি পড়েছি। তো চলো এরপরে আমি আবার নেক্সট আবার শেয়ার করব। তো এগুলো আমি আরো অনেক কটা পড়ে নিয়েছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কয়েকটা মনে হলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি আবার অন্যান্যগুলোও কিন্তু শেয়ার করতে থাকবো একটু একটু করে। তো এরপরে আমি তোমাদের সাথে আবার অন্য আরেকটা মানে যেগুলো পড়েছি সেগুলো, যেমন এনভায়রনমেন্ট রিলেটেড যে মেজর অ্যাক্টসগুলো হয় সেগুলো আমি পড়ে নিয়েছিলাম, তো সেগুলোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি। যেমন আমি বিভিন্ন মানে আইনগুলো, এগুলো বিসিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট, কিংবা ধরো এনভায়রনমেন্ট রয়েছে যেহেতু এসএসসির পরীক্ষায়, পরিবেশ রয়েছে, তো এই রিলেটেড কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট ইন্ডিয়ান যদি বলে ফরেস্ট অ্যাক্ট কবে হয়েছে, সেটা হচ্ছে 1927 সালে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট হয়েছে। তাহলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কবে হয়েছে, 1927 হলো। এবারে তার আগেও কিন্তু ব্রিটিশদের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ছিল, 1878 সালের ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ছিল। 1927 সালে হয়েছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ভারতীয় বন আইন, এরকম আসে যে কবে হয়েছে। তো তার মূল উদ্দেশ্য কি ছিল, এনঅ্যাক্টেড ডিউরিং ব্রিটিশ পিরিয়ডের সময়, রেগুলেশন কন্ট্রোল অফ ফরেস্ট মানে রিসোর্স যেগুলো আছে সেগুলোর প্রতি মানে কন্ট্রোল করার জন্য। তাছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, যেটা বারবার যে কোনো পরীক্ষা, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। সেই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা কবে হয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, সেটা হয়েছে 1972। আচ্ছা, 1972 ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 72 হয়েছে। এবার এখানে কি বলা হলো, প্রহিবিশন অফ হান্টিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, মানে বন্যপ্রাণী শিকার নিষেধ করে দেওয়া হলো। বলছে বন্যপ্রাণী শিকার করা যাবে না, এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল পার্কস, ওর জন্য ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি, জাতীয় উদ্যান অভয়ারণ্য গঠিত হলো। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে, বাহানা না করে ওয়াইল্ড লাইফদের এবার প্রোটেক্ট করতে হবে, তার জন্য এই অ্যাক্টটা হচ্ছে 1972। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষাটায়, সালটা মনে রাখতে হবে। এখানে কি করা হলো, প্রহিবিশন অফ হান্টিং অফ ওয়াইল্ড অ্যানিমালস, বন্যপ্রাণী শিকার নিষিদ্ধ করা হলো, এবং তার জন্য ন্যাশনাল পার্কস এবং স্যাংচুয়ারি তৈরি হলো, যেখানে সবসময় সকলের প্রবেশ নিষিদ্ধ আর কি। তো হলো। এইবারে নেক্সট হচ্ছে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ওয়াটার কবে, 1974, এটাও পড়ে। এগুলো বিসিএস মেন্স রিলেটেড আমি পড়ছিলাম এর আগে, তো এখন আমি আরো একবার করে পড়া হয়ে যাচ্ছে আমার। তো ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট কবে, 1974। তাহলে ওয়াটার প্রিভেনশন অ্যান্ড মানে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, জল মানে 1974, এভাবে মনে রাখবে তোমরা। যাদের মূল উদ্দেশ্য কি ছিল, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এবং জলের গুণমান রক্ষা করা, এটাই মেন কাজ ছিল। ওয়াটার প্রিভেনশন অ্যাক্ট, ওয়াটার অ্যাক্ট কবে, 1974। ওয়াইল্ড লাইফ অ্যাক্ট কবে, 1972। এবার বললেই যেন সাথে সাথে তোমাদের মুখ থেকে বেরিয়ে আসে যে এই আইন এই সালে হয়েছিল। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট কি, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, যেটা সেটা কবে হয়েছিল, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হয়েছিল 1980 সালের ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, খুব খুব ইম্পর্টেন্ট এটা। 1980 হচ্ছে ফরেস্ট মানে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হচ্ছে 1980। সেখানে বলা হলো বনভূমিকে অবনজ কাজে ব্যবহার রোধ করতে বলা হলো, কেন্দ্রীয় সরকারের অনুমোদন আবশ্যক এই ক্ষেত্রে।
ফরেস্ট কনজারভেশন একটা মোটামুটি ইম্পর্টেন্ট 1980, কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন একটা খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়াও কি রয়েছে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, এয়ার অ্যাক্ট 1981, এভাবে 81 এভাবে মনে রাখতে পারো তোমরা। এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট মানে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 সালে তৈরি হলো। এর মধ্যে আবার নয়েজ পলিউশন অ্যাক্ট করা হলো 1987, এর মধ্যে শব্দ দূষণকে অন্তর্ভুক্ত করা। এছাড়া এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, পরিবেশ সুরক্ষা। এনভায়রনমেন্ট প্রোটেকশন না করলে মানে আমরা জীবনে কিছু করতে পারবো না, এরকম ভাবে মনে রাখবে যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টটা কবে হলো 1986, খুব খুব ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস এসএসসিতে আসা কোশ্চেন কিন্তু। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে হলো 1986 সালে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হলো। কবে, তার কারণ এনঅ্যাক্টেড আফটার ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এর আগে কিন্তু ভোপালের গ্যাস দুর্ঘটনা হলো একটা, মানে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা হলো সেইখানে কিন্তু 1984 সালে হয়েছিল 2 ডিসেম্বর, ন্যাশনাল পলিউশন কন্ট্রোল ডে সম্ভবত এই দিন পালন করা হয়। তো 2 ডিসেম্বর 1984-তে ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা হলো, তারপরে যার জন্য দায়ী ছিল কি মিক, এটা খুব ইম্পর্টেন্ট সায়েন্সের কোশ্চেন, মিথাইল আইসোসায়ানেট, মিক হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী। আর এই তো 1984 এই ঘটনাটার পরে যাকে এই আইনটাকে বলা হয় আমব্রেলা অ্যাক্ট। কিন্তু এনভায়রনমেন্ট প্রোটেকশন, তাহলে যদি বলে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কোন ঘটনার পরে তৈরি হয়েছে 1986-তে, এরপরে প্রোটেক্ট না করলে লোকে ছিছি বলবে, এবার মানে এনভায়রনমেন্ট প্রোটেক্ট না করতে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-তে কবে, ভোপাল গ্যাস ট্র্যাজেডি 1984-তে হলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। এই অ্যাক্টটাকে আমব্রেলা অ্যাক্ট বলা হয়। তারপরে আরও মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট বলতে আমাদের হচ্ছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002, এটা ইম্পর্টেন্ট। তা বায়োডাইভার্সিটি অ্যাক্ট কবে হয়েছিল, বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালে হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল জীববৈচিত্র্যকে সংরক্ষণ, কনজারভেশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এবং তাছাড়াও সাস্টেনেবল ইউজ অ্যান্ড বেনিফিট শেয়ারিং, টেকসই ব্যবহার এবং লাভের ন্যায্য বন্টন, এটাই মূল বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2006, এটা আমরা অ্যান্থ্রোতেও পড়ি, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 সালে হয়েছিল, যেটাকে FRA বলা হয়। এছাড়াও হচ্ছে আর মোস্ট ইম্পর্টেন্ট বলতে হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট, খুব খুব ইম্পর্টেন্ট, এনজিটি বিসিএস আসা কোশ্চেন 2010 সালে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কবে হয়েছে, এটা হচ্ছে 2010 সালে হয়েছে। পরিবেশ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি। কেন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্টটা তৈরি হলো, তার কারণই ছিল স্পিডি ডিসপোজাল অফ এনভায়রনমেন্টাল কেসেস, যে পরিবেশ সংক্রান্ত যে বিভিন্ন কেসগুলো রয়েছে না, তো সেগুলো যেন তাড়াতাড়ি করে তার নিষ্পত্তি হয়। পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 সালে হলো। এছাড়াও আরও মোস্ট ইম্পর্টেন্ট আছে যেমন নয়েজ পলিউশন অ্যাক্ট, রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল রুলস, নয়েজ পলিউশন অ্যাক্ট 2000-এ, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টের আন্ডারেই রয়েছে এটা। তো হলো এই, এছাড়াও আরও যেটা শব্দের তীব্রতা মাপে ডেসিবেল লেখকে, আমরা সেটা সকলেই জানি। তো এবার MCQ করা যাক এখান থেকে কিছু, মানে এগুলো করার পরে যেমন ধরো তোমাদের আমি ধরছি, ধরো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, সেটা কবে হয়েছিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো পড়লাম তার মধ্যে তোমরা দেওয়ার চেয়ে, আমি তো শেয়ার করলাম ওখান থেকেই ধরছি। ধরো এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে হয়েছে, আচ্ছা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কবে হয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1972, তোমরা বলার চেষ্টা করবে ভিডিওটা দেখার পরে। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হলো, তারপরে তোমার ধরো ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট কবে, ওয়াটার অ্যাক্ট কবে, ওয়াটার অ্যাক্ট হচ্ছে 1974-এ। আচ্ছা, এয়ার অ্যাক্ট কবে, 1981-তে। এইভাবে এই সবগুলোই কিন্তু তোমাদের আমি সাথে মানে শেয়ার করলাম এর আগে। ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ঘটেছে কিসের জন্য, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের আন্ডারেই কিন্তু তৈরি হয়েছে। এছাড়াও ফার্স্ট পড়েছিলাম ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট কবে, ফরেস্টকে শেষ হতে দেওয়া যাবে না, তাই ফরেস্ট অ্যাক্ট তৈরি হবে 1927, এভাবে মনে রাখতে পারো। এছাড়াও এয়ার অ্যাক্ট তো বললাম, তো নয়েজ পলিউশন অ্যাক্ট ইনক্লুড করা হয়েছে এয়ার অ্যাক্টে 1987-তে। আর এই এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট হবে, খুব ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986-তে হলো। আর কি বল, এটা কোন ভোপাল গ্যাস ট্র্যাজেডি পরিপ্রেক্ষিতে তৈরি হলো। এছাড়া বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 সালে হয়েছিল। বেশ, এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো তোমাদের কেমন লাগলো জানিও। আমি ভাবছি এখন থেকে মানে প্রিভিয়াস ইয়ার করার পাশাপাশি এগুলো একটু টুকরো টুকরো করে শেয়ার করব তোমাদের সাথে, মানে যেটা পড়বো সারাদিনে তার ছোট ছোট কিছু অংশ। তো আমি প্রথমে পড়ে নিব। আচ্ছা, তোমরা আমাকে বলো যে আমাদের যে মোটা হওয়ার ভয়, তোমাদের কয়েকটা কোয়েশ্চেন থাকলো, তোমরা তো দেখলে এর আগে, তো মানে ওয়ান ওয়ার্ড যেগুলো শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা দেখলে। তো তোমাদের সাথে আমি তাহলে শেয়ার করছি, সেটা হলো মানে ধরছি লাস্টে কয়েকটা, হ্যাঁ, মানে এইভাবে পড়লে পরে বেশ ভালো লাগে পড়তে। ধরো বলো হচ্ছে আমাদের মোটা হওয়ার যে ভয়টা থাকে সেটাকে আমরা কি বলবো, এটা একটা কোয়েশ্চেন থাকলো। আর একটা কোশ্চেন থাকলো তোমাদের, মানে যেগুলো করিয়েছি তার মধ্যে কুকুর মানে দেখলেই ভয়, তা সেটার মানে তার ওয়ান ওয়ার্ডটা কি আমরা বলতে পারবো। আচ্ছা, ইনসেক্টের প্রতি ভয়, সেই ওয়ান ওয়ার্ডটা কি হবে।
আর আরেকটা বলো যে চুরি, মানে দেখলেই চুরি করতে ইচ্ছা করে, সেই ম্যানিয়াটাকে আমরা কি বলবো? এই কয়েকটা তোমাদের প্রতি আমার কোশ্চেন থাকলো। তোমরা যারা দেখেছো, দেখলে ভিডিওটা আশা করি আনসার দিতে পারবে। তো আজকের মতো এইটুকুই। এইভাবে আমি নতুন সেশন শুরু করতে চাইছি। তো তোমাদের মানে কেমন লাগবে এইভাবে আমি যদি আলোচনা করি, সেই বিষয়ে একটু তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ।